বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষা 2026 সালের পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞানের সম্ভাব্য প্রশ্নগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা শুরু করব। আমাদের সিলেবাস অনুসারে ফার্স্ট অধ্যায় আছে এখানে ভৌত রাশি ও পরিমাপ। এখানে মূলত আমাদের তিনটা টপিকসের ওপর সৃজনশীলগুলো প্র্যাকটিস করা উচিত। একটি হলো স্লাইড ক্যালিপার্স, এবং দ্বিতীয়টি হলো স্ক্রু গজ, এবং তৃতীয়টি হলো আপেক্ষিক ত্রুটি নির্ণয়। এ সংক্রান্ত বিষয়গুলো উল্লেখ করে, যেমন স্লাইড ক্যালিপার্সের সাহায্যে বিভিন্ন বস্তুর আয়তন, দৈর্ঘ্য, বিভিন্ন অপশনগুলো নির্ণয় করা। স্ক্রুগজকে ব্যবহার করেও ঠিক তাই, বিভিন্ন বস্তুর ক্ষেত্রফল, আয়তন এগুলো নির্ণয়। অনেক সময় স্ক্রুগজ এবং স্লাইড ক্যালিপার্সের মধ্যে কোনটি অধিক ব্যবহার করা উত্তম এবং কেন, কোনটি দ্বারা সূক্ষ্ম পরিমাপ করা যায়, এগুলোর উপরেও কিন্তু প্রশ্ন এসে থাকে। আপেক্ষিক ত্রুটি সংক্রান্ত বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলো যদি পর্যালোচনা করা হয়, আশা করি যে সেখান থেকে খুব ভালো ধারণা পাওয়া যাবে। এগুলো প্র্যাকটিসের জন্য আমার এখানেও প্রশ্নের একটা বেশ নমুনা কোশ্চেন হিসেবে ভালো ধারণা দেওয়া আছে। আশা করি এগুলো প্র্যাকটিস করলে অনেক বেশি স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব হবে। আমরা যদি এর ধারাবাহিকতায় দ্বিতীয় অধ্যায়ে আসি, তাহলে দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকসগুলোর মধ্যে গতি সংক্রান্ত বিভিন্ন রাশিগুলো যে আছে, এই রাশিগুলোর মধ্যে সমন্বয় করে রাখা প্রশ্ন। তারপর ওই গতি সংক্রান্ত রাশিগুলোর সাথেই মুক্তভাবে পড়ন্ত বস্তুর থিমগুলো ব্যবহার করা। উম, অর্থাৎ সেক্ষেত্রে তোমার উত্থানকাল, পতনকাল, শূন্যে বিচরণকাল, সর্বাধিক উচ্চতা এ সংক্রান্ত প্রশ্ন। বিশেষ করে এ সংক্রান্ত প্রশ্নে গিয়ে দেখা যায় যে ক্রিকেট বা টেনিস বল ফিল্ডার সময় মতো ধরতে পারবে কিনা, সে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে দৌড়িয়ে আসে। এই সংক্রান্ত সমস্যাগুলো কিন্তু এখানকার আলোচনায় ইনশাল্লাহ আসবে। তারপর যদি আমরা দেখি দুর্ঘটনা সংক্রান্ত প্রশ্ন, যেখানে হয়তো দুর্ঘটনা ঘটবে কিনা, প্রতিযোগিতার ক্ষেত্রে পেছন থেকে কোনো একটি গাড়ি বা বাস সামনের বাসকে বা গাড়িকে অতিক্রম করতে পারবে কিনা, অথবা এরা পরস্পরকে কে কতবার অতিক্রম করবে। শিকারী শিকার ধরতে পারার অঙ্কগুলো ঠিক সেম পর্যায়ের হয়ে থাকে। সেক্ষেত্রেও শিকারী শিকারকে ধরতে পারবে কিনা। এই সংক্রান্ত প্রশ্নগুলোর মধ্যে একটা মূল টপিকস থাকে এরকম, যে পিছনে যে অবস্থান করে সে সমবেগে, সামনের জন সমতরণে, এরকম কন্ডিশন হয়ে থাকে। অনেক সময় পিছনের জন সমতরণে, সামনের জন সমবেগে, এরকমও হয়ে থাকে। তো কন্ডিশনগুলো যদি এরকম হয় যে সামনের জন সমতরণে, পিছনের জন সমবেগে যায়, মানে ওখানে চলা শুরু করছে, এবং সমবেগের মানটা যদি অনেক বড় হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে এরা পরস্পরকে দুইবার অতিক্রম করবে। তো এই বিষয়গুলো আমাদের অনেক সময় খুবই সূক্ষ্মভাবে পর্যালোচনা করার প্রয়োজন পড়ে। লেখচিত্রের অঙ্কগুলো বরাবর পরীক্ষায় অনেকবার বিভিন্ন বোর্ডে আসতেছে। আমাদের এই সংক্রান্ত সাধারণ ধারণাগুলো নেওয়া এবং তার সাথে রিলেটেড সৃজনশীলগুলোর প্র্যাকটিস করা। এখানে নমুনা কোশ্চেন হিসেবে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে। আশা করি যে এগুলো প্র্যাকটিস করলে তোমাদের এই বিষয়গুলো বুঝতে অনেক বেশি সহায়ক হবে বলে আমি মনে করি। তৃতীয় অধ্যায়ে আমাদের বলের প্রকৃতি, সাম্য অসাম্য বল এবং তার প্রভাব, সংঘর্ষ, ভরবেগের সাথে ভরবেগের মানে গতিশক্তি সংরক্ষণ সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র, এর সাথে রিলেটেড বন্দুকের পশ্চাৎবেগ, গতির ওপর ঘর্ষণের প্রভাব, এই টপিকসগুলোর ওপরে প্রশ্ন। এখন আমাদের যে বিষয়টি এখানে মূলত আসবে তা হলো, অনেক প্রশ্নেই দেখা যাবে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় মিলে প্রশ্ন হয়েছে, কোনো কোনো অধ্যায়ে দেখা যাবে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় মিলে প্রশ্ন হয়েছে। তো এই প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের এই বিষয়গুলো কিন্তু এক ধরনের ভূমিকা নেয়, যেগুলো এককভাবে হয়তো পরীক্ষায় প্রশ্ন অনেক ক্ষেত্রেই আসে না, যৌথভাবে বিভিন্ন অধ্যায়গুলো মিলে কিন্তু প্রশ্ন হয়। তা কাজে আমাদের পড়ার সময় এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে।
নিউটনের বল এফ সমান এম এ, এটাকে কেন্দ্র করে গতির সমীকরণগুলো যখন সেখানে এ রিলেটেড সূত্রের সাথে মিলে যায়, সেগুলো কিন্তু এখানে এসে বিশেষ ভূমিকা নেয়। সংঘর্ষের পর বস্তুদ্বয় মিলিত হবে কিনা, তারপর গতিশক্তি সংরক্ষণ সূত্রকে সমর্থন করলেও ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রকে সমর্থন করলেও গতিশক্তি সংরক্ষণশীলতার সূত্রকে সমর্থন করে কিনা তার ব্যাখ্যা, এই জাতীয় প্রশ্নগুলোর উপর আমাদের বিশেষ জোর দেওয়া উচিত। এরপর কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায়। এই অধ্যায়ের মূল টপিকসগুলোর মধ্যে আমরা যদি গ নম্বরে বলি তাহলে কাজ, ক্ষমতা, শক্তি, আহ, তারপর হলো স্প্রিং এর বিভব শক্তি, স্প্রিং এর সঞ্চিত শক্তি, স্প্রিং দ্বারা কাজ, আহ, এই জাতীয় সিঙ্গেল যে প্রবলেমগুলো আছে বা সূত্রগুলো আছে এর আলোকে গ নম্বর, এটা প্রত্যেকটা অধ্যায়ের জন্যই প্রযোজ্য। গ নম্বরের অঙ্ক বরাবরই বই কেন্দ্রিক যে সূত্রগুলো আলোচনা হয় এগুলোর উপরে যে গাণিতিক অংশগুলো যুক্ত করে প্রশ্ন সেট আপ হয়। প্রবলেমটা হয় মূলত ঘ নম্বরে, যদি বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ ব্যাখ্যা, বিশেষ অপশনকে কেন্দ্র করে প্রশ্ন দেয়া হয়, যেগুলোকে আমরা উচ্চতর দক্ষতার প্রশ্ন হিসেবে বলে থাকি। এখন আমরা যদি পরবর্তীতে আরো যে বিষয়গুলো আছে তা হলো গতি শক্তি সংক্রান্ত সমস্যা, বিভব শক্তি সংক্রান্ত সমস্যা, বিশেষ করে ভূমি হতে এইচ উচ্চতায় বস্তুকে উপরে উঠানো হলে যে বিভব শক্তি এমজিএইচ, এটা কেন্দ্রিক যে প্রবলেমগুলো, এগুলো কিন্তু পর্যায়ক্রমে এখানকার আলোচনায় ইনশাল্লাহ আসবে। এর বাহিরে উচ্চ উচ্চতর দক্ষতার ক্ষেত্রে পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তি সংরক্ষণশীলতার নীতি গতিপথের যে কোনো বিন্দুর জন্য এটি প্রযোজ্য, অথবা ভূমি হতে কত উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তির একটা নির্দিষ্ট গুণ বা নির্দিষ্ট অংশ হয়। সর্বশেষ, ইঞ্জিনের মাধ্যমে কোনো যন্ত্র কোনো ব্যক্তির কাজের বিষয়টি উল্লেখ করা থাকে। অনেক সময় এগুলো বিভিন্ন অংশ থেকে পানি উঠানো বা বস্তুকে উপরের দিকে উঠানো, নানা আঙ্গিকে এগুলো দেয়া থাকে। কিন্তু পরবর্তীতে ঘ নম্বরে গিয়ে এগুলোর মধ্যে ক্ষমতার পরিবর্তন করা হলে কর্মদক্ষতার কি পরিবর্তন আসে, এই বিষয়ে গাণিতিক সমস্যাগুলোর কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ এখানে চাওয়া হয়। এরপর আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের নাম হলো শব্দ তরঙ্গ, অর্থাৎ ফার্স্ট তরঙ্গ নিয়ে আলোচনা, পরবর্তীতে শব্দ নিয়ে আলোচনা। তরঙ্গ সংশ্লিষ্ট রাশি ভি ইজিক্যাল টু এফ ল্যামডা, এখানকার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, কম্পাঙ্কের পার্থক্য, এরকম নানা আঙ্গিকে প্রশ্নর বিষয়ে উল্লেখ করে একাধিক সূত্রের সমন্বিত অপশন থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন। তাছাড়া বিভিন্ন চিত্র দেওয়া থাকে, সেই চিত্রে তরঙ্গ দৈর্ঘ্য বের করা, কম্পাঙ্ক বের করা, অথবা প্রতিফলন প্রতিধ্বনির ক্ষেত্রেও ছবি থেকে দর্শকের অবস্থানকে ট্রেস করা বা অবস্থান সংক্রান্ত বিভিন্ন অবস্থাকে ব্যাখ্যা করে প্রশ্ন। প্রতিফলন প্রতিধ্বনি এগুলোর মাধ্যমে আহ কোনো দেয়াল বা কোনো কাঠামোর দূরত্ব নির্ণয়, কোনো কিছুর গভীরতা নির্ণয়, এই সংক্রান্ত প্রশ্ন। আমাদের প্রতিফলন প্রতিধ্বনি সংক্রান্ত একটা গ্রুপ, আর ভি ইজিক্যাল টু এফ ল্যামডা এটার একটা গ্রুপ। মূলত এই দুইটা গ্রুপের প্রশ্ন নানা আঙ্গিকে পরীক্ষায় ঘুরে বিভিন্নভাবে আসে। এর বাহিরে অনেক সময় কোনো পাইপের বিষয়ে উল্লেখ থাকতে পারে, যেগুলোতে হয়তো পানি ভর্তি করা থাকে অথবা বায়ু ভর্তি করা থাকে। সেক্ষেত্রে উক্ত পাইপ দ্বারা পাইপের এক প্রান্তে শব্দ করলে অপর প্রান্তে ভিন্ন ভিন্ন সময়ে শব্দগুলো কিভাবে শোনা যায়, সেই অপশনগুলো নিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। এগুলো নমুনা কোশ্চেন হিসেবে কিন্তু গ এবং ঘ নম্বরের যে সৃজনশীল পাঠ, সেখানে কিন্তু এগুলো উল্লেখ করা আছে। আশা করি এখান থেকে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এই প্রশ্নগুলো সম্পর্কে ধারণা আমরা পেতে পারি। এইগুলো এগুলো পুরো অংশগুলো দিয়েই আমাদের দেখা উচিত। তারপর প্রতিফলন আলোর,
আলোর প্রতিফলনের ক্ষেত্রে আমরা যদি এই একটা টপিকসের প্রশ্ন শেষ করতে পারি তাহলে গ এবং ঘ নম্বরের সকল প্রশ্নের অ্যান্সার দেওয়া খুব সহজ হবে বলে আমি মনে করি ইনশাল্লাহ। একটি হলো দর্পণের প্রধান অক্ষের ওপর বস্তুর 6টা অবস্থান আছে, সেই 6টা অবস্থানকে কেন্দ্র করে দর্পণের অবস্থান মানে প্রতিবিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি নির্ণয়, এইটা। দ্বিতীয় হলো আমাদের মূলত 3 থেকে 4টা মৌলিক সূত্র আছে, সেগুলো ফোকাস দূরত্ব, বক্রতার ব্যাসার্ধের সম্পর্ক, তারপর বক্রতার ব্যাসার্ধ, ফোকাস দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব, বস্তুর দূরত্ব, এই সংক্রান্ত বিষয় নিয়ে সূত্র। বিবর্ধনকে কেন্দ্র করে যে সূত্রগুলো আছে এর আলোকে এই বিষয়টি আছে। আহ তারপর নেক্সটে আমরা আসবো হলো এগুলোর আলোকে তোমার দেখো এখানে গ এবং ঘ নম্বরে কিন্তু সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। হ্যাঁ, কিছু নমুনা কোশ্চেন আছে এখানে। এটা সর্বশেষ অধ্যায় হিসেবে আমাদের আসতেছে স্থির তড়িৎ। স্থির তড়িৎ টপিকসের ওপর মূলত যে প্রশ্নগুলো সেট আপ হয় তা হলো দুইটা চার্জিত বস্তুকে কেন্দ্র করে কুলম্বের সূত্র ব্যবহার করে বল নির্ণয়, এটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। এর বাহিরে বিভব নির্ণয়ের একাধিক সূত্র ব্যবহার করে প্রশ্ন, তারপর তড়িৎ প্রাবল্য নির্ণয়, তারপর হলো ধারকের ধারকত্ব বিষয়ক প্রশ্ন, এগুলো গাণিতিক সমস্যাগুলো কিন্তু গ নম্বরে আসে। ঘ নম্বরের ক্ষেত্রে সাধারণত দুইটা চার্জিত বস্তুর মধ্যে মধ্যবর্তী কোনো মধ্যবর্তী বা বহিস্থ কোনো বিন্দুতে যদি অপর একটি চার্জিত বস্তুকে স্থাপন করে তার নিরপেক্ষ বিন্দু বের করা অথবা উক্ত বিন্দুর প্রাবল্য বা বল সমান করা, এ সংক্রান্ত গাণিতিক প্রশ্ন। কোনো চার্জিত বস্তুর মাধ্যমে কোনো একটা বিশেষ সিস্টেমে শলা বল বা অন্য কোনো কিছুকে ঝুলিয়ে রেখে সেক্ষেত্রে আমাদের এরকম বিষয় আসে যে ওই বস্তুটার ওজন এমজি খারাপভাবে নিচের দিকে কাজ করছে, তাকে বিপরীতভাবে চার্জিত কোনো একটা বস্তু উপরের দিক থেকে ঝুলে রাখা হয়েছে। তো সেক্ষেত্রে এখানে কুলম্বের সূত্র অনুসারে সূত্র কাজ করবে এফ ইজিক্যাল টু কে ইন্টু Q1 Q2 ভাগ আর স্কোয়ার। আর এর সাথে আমাদের এই সূত্র সমন্বয় করেও পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। কোনো কোনো ক্ষেত্রে ধারকের যে মৌলিক সূত্রগুলো আছে সেই সূত্রগুলো প্রায় 2 থেকে 3টা সূত্র আছে, এগুলো ব্যবহার করেও কিন্তু প্রশ্ন আসে। আমার মনে হয় আমরা যদি এই সকল আঙ্গিকে যদি এই সৃজনশীল প্রশ্নের পাশাপাশি গ নম্বরের জন্য যদি গাণিতিক এই প্রবলেমগুলো যদি আমরা প্র্যাকটিস করি আহ, স- তাহলে আশা করা যায় যে এখান থেকে প্রশ্ন কমন হওয়া নিয়ে খুব বেশি সমস্যা ইনশাল্লাহ হবে না। সর্বশেষ অপশন হলো যে দুইটা চার্জিত বস্তুকে পরস্পরের সংস্পর্শে নিয়ে আসার পর বা সংযুক্ত করার পর বলের পরিবর্তন আসা, অর্থাৎ দুইটা চার্জিত বস্তুর মধ্যে পৃথক পৃথকভাবে বল বের করা হবে, তারপর উক্ত বস্তুগুলোকে সংযোগ দেওয়া হবে, তাহলে সেক্ষেত্রে বলের কি পরিবর্তন হবে এই নিয়ে আলোচনা। দুইটা চার্জিত বস্তুর মধ্যে যদি বলরেখাগত প্রশ্ন আসে তাহলে সেক্ষেত্রে বিপরীত চার্জে চার্জিত বস্তু পাশাপাশি রাখলে বলরেখা কেমন হবে, সমধর্মী চার্জিত বস্তু পরস্পর পাশাপাশি রাখলে বলরেখা কেমন হবে, এই সংক্রান্ত সমস্যাগুলো কিন্তু এই আলোচনার মধ্যে ইনশাল্লাহ আসবে। তা আমি সার্বিকভাবে মনে করি যে এখানকার এই প্রশ্নগুলোর জন্য এখানে যে প্রশ্নের ইয়েটা নমুনা দেয়া আছে এগুলোর পাশাপাশি বিভিন্ন বোর্ডে আসা সৃজনশীল প্রশ্নগুলো প্র্যাকটিস করলে আশা করা যায় এই প্রশ্নগুলো ধারণা আরো অনেক বেশি স্পষ্ট হবে এবং পরীক্ষা প্রস্তুতিতে সেটি অনেক বেশি সহায়ক হবে বলে আমি মনে করি। পরিশেষে এই পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে কিছু বিষয় অবলম্বন করলে পরীক্ষা অনেক সহজ হয়।
তা হলো আমাদের অধ্যায় কেন্দ্রিক যে সূত্রগুলো দেয়া আছে, বিশেষ করে আমরা যদি বিভিন্ন বোর্ড অ্যানালাইসিস করি তাহলে গ এবং ঘ নম্বরের সুনির্দিষ্ট কিছু অধ্যায় ভিত্তিক সূত্র আমরা কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাব। প্রত্যেকটি সূত্রের ওপর তার সাইড নোট লেখা, প্রত্যেকটি অক্ষরের পিছনে কি বাংলা ব্যাখ্যা লেখা আছে সেগুলো বোঝা, এবং অঙ্ক থেকে তার মানগুলোকে সাইড নোটে উল্লেখ করে যদি আমরা সেগুলোকে সূত্রে প্রয়োগ করতে পারি তাহলে ইনশাল্লাহ ভালো নম্বর তোলা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে। বিশেষ কোনো ক্ষেত্রে যদি আমাদের অনাকাঙ্ক্ষিতভাবে কোনো ভুল ত্রুটি হয়েও যায়, সেক্ষেত্রে যদি সূত্র এবং তার সাইড নোট সঠিক থাকে তাহলেও কিন্তু আমাদের কিছু নম্বর পাওয়ার একটা সম্ভাবনা ইনশাল্লাহ থাকবে। কারণ সৃজনশীলের যে প্রসেস সে অনুসারে যদি সূত্র সঠিক থাকে তাহলে নিয়ম অনুসারে সেখানে, এবং সাইড নোট যদি সঠিক থাকে, ক্যালকুলেশনে কোনো গুরুতর সমস্যা নেই, কিন্তু হয়তো শেষে এসে একক অথবা রেজাল্টে ভুল হয়েছে, এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে স্টুডেন্টের পক্ষে কিন্তু নম্বর ইনশাল্লাহ চলে আসে। তা আমাদের এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে ভালো প্রস্তুতি নেওয়া উচিত। পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে সবার পরীক্ষা অনেক সুন্দর হোক এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।